গল্প নীলপদ্মগুলো, লেখায় আফসানা আশা। ওয়ান ফাইন মর্নিং রুবা আপুর প্রেমে পড়লাম। আহামরি কোনো ঘটনা ছিল না। অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম ক্লাস সেদিন। রুবা আপু ফার্স্ট বেঞ্চে বসেছিল। টিপটপ সাজে মনোযোগ টেনে নিচ্ছিল শুরু থেকেই। চুইংগম চিবুনোর ফাঁকে ফাঁকে হাতে ধরা কলমটাকেও কামড়ে দিচ্ছিল। সুদূরে মোড়র দেশে আফগানি কোনো কৃষকের আদর আর যত্নে ফলানো পাকা আনারদানা রঙের পুরো ঠোঁটটাকে মাঝে মাঝে বাঁকিয়ে মুখের এক পাশে নিয়ে নিচ্ছিল। অপূর্ব সেই ভঙ্গিমা, অহংকারী আর উদ্ধত। দর্পিত রাজহাঁসের মতো গ্রীবা বাঁকিয়ে ঠিক পেছনে বসা আমাকে বলল, তোদের সিআরকে, ওর নম্বরটা দে। রুবা আপুর হালকা কাজলাকা চোখের ঘন পাপড়িগুলো ততক্ষণে একটা একটা করে আমার হৃদয়যন্ত্রটাকে বিঁধে ফেলেছে, ঠিক যেন কিউপিডের তীররা এক একটা। নিশানায় গাঁথা হরিণশাবকের মতো যন্ত্রণায় ছটফটিয়ে লাফাতে থাকা মনটাকে নিয়ে যান্ত্রিক গলায় টপাটপ ক্লাস রিপ্রেজেন্টেটিভের ফোন নম্বরটা বলে দিলাম। রুবা আপু তাকায়নি আমার দিকে, চুইংগম চিবুতে চিবুতে ঠোঁটে তার ছেলে ফুটিয়ে বলল, থ্যাংক ইউ। আমি কিছু মনে করলাম না, এরকম রূপবতীদের অন্য সবাইকে তুচ্ছ জ্ঞান পাল্টাই নিয়ম। কিন্তু নিয়ম কানুন, সকাল সন্ধ্যের নিত্যকর্ম, এই দুনিয়াদারি আর দুনিয়াবি চাওয়া পাওয়া আমার কাছে নগণ্য হয়ে গেল। আমি চোখ খুললে হেঁটে তারার আতশবাজি দেখি, আর চোখের পাতা বুঝলে রুবা আপুর মুখটা ভাসে। আহত হৃদয়টাকে দুই হাতে চেপে ধরে বন্ধুদের আড্ডায় গিয়ে উপস্থিত হলাম। ঘাসের মাথা চিবুতে চিবুতে অনন্ত আকাশের দিকে মুখ উঁচিয়ে বললাম, আই এম ইন লাভ। দুপুরের রোদ গলে নরম বিকেল। ঘাসের ডগায় কনকনা শেষ রোদ্দুর ঝিকিমিকি করছে। সাব্বির হাত পা ছড়িয়ে সবুজ ঘাসের গালিচায় শুয়েছিল। কনিয়ে ভর দিয়ে আধাপসা হয়ে তাকালো আমার দিকে। চোখ দিয়ে ভ্রুকুটি করল। মামুর বেটা, এই কাঠফাটা রোদে তোমার চোখে তো সত্যিই হিমালয় দেখা যাচ্ছে, কেসটাকে রে। বিকেল বেলাতেই এদিকে গাছের তলা প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে। মশা এসে জুটতে শুরু করেছে। জিহান হাত দিয়ে মশা তাড়াতে তাড়াতে আর চোখে সন্ধিকে দেখালো। ওর চোখের জিজ্ঞাসার আক্ষরিক বাংলা অনুবাদ সহজ। মেয়েটা সন্ধি কিনে জানতে চাইছে ও। সাব্বির নিজের মাথায় চাপড় দিল, আরে তাই তো, তোরা ফ্রেন্ডশিপের লাইন ক্রস করেছিস অবশেষে। অশেষ কৃতজ্ঞতা। খানিকটা অভিনয় করে দেখালো সাব্বির। এপাশে থেকে একজন আসে, এই সন্ধি কইরে। ওপাশ থেকে আরেকজন বর্ণকুহরের পোকা নাড়িয়ে বলে, ওই নাইম আসেনি। লাইব্রেরি ফুসুর ফাসুর, ক্লাসে উকিঝুঁকি, মাঠের ঘাস খোটাখুটি শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়াতে গেল। তবে পটাতে পারলি সর্দিরে। জিহান বজ্জাতটা সম্মতি দিল। আর নয়তো কে। 3 বছর ধরে এমন ইমোশনাল ইনভেস্টমেন্ট কেউ খামাখা করে? 3 বছর ধরে এক ক্যান্টিনে খায়, একসাথে পরীক্ষার হলে ঢোকে, ঝগড়া করে, আবার রাত্রির 3টায় সরি টরি না বলেই মেসেজ দেয়, ঘুমাইছিস। এটা যদি প্রেম না হয়, তাহলে প্রেম কি আবার? গাধা দুইটারে একসাথে না দেখলে আমারই তো দিনটা খালি খালি লাগে। সন্ধি এতক্ষণ কিছু শুনেনি। কানে হেডফোন গুঁজে রেখেছিল। এক কান খুলে দিয়ে হাত নাড়িয়ে জানতে চাইল, কি হয়েছে? তোদের চোখ মুখ এরকম সিরিয়াস কেন? কোথায় কি হলো? সাব্বির এবারে চড়টা সন্ধির মাথা বরাবর মারল। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। যা বলার বলা হয়ে গেছে। লেকচার আর ফিরিয়ে আসিবে না। তুই লেট, সর্দি। সন্ধি নাক শীতকাল। কেমিস্ট্রি না তোদের নাট্যশাস্ত্র পড়া উচিত ছিল। আর কতবার বলবো, এই বিশ্রী নামে ডাকবি না আমাকে। সাব্বির মুচকি হাসল। নাটক আমরা করি না, নাটক করো তোমরা। তোমরা দুজনে। আমরা তো শুধু প্রেম ভালোবাসার ঘোষণা শুনে কিঞ্চিৎ চাস্তান্বিত হয়ে পড়েছিলাম। সন্ধি সারা কপালে ভাঁজ ফেলে চশমার জোড়া কাচের মধ্য দিয়ে তাকিয়ে বলল, প্রেম? কার প্রেম? কে প্রেমে পড়ল? এদের ঠাট্টা তামাশা থামবে না বুঝতে পেরেছি আমি। কোনো ভূমিকাতে না গিয়ে সোজা মূল বক্তব্য ধরতে চাইলাম। আমার হৃদয়ের মানচিত্র সম্পর্কে ওদের বিন্দুমাত্র ধারণা নেই। গতকাল রাত অবধি আমারও কোনো আইডিয়া ছিল না। ওদের এলোমেলো পথে একটু দিক নির্দেশনা দিতেই হয় এখন। গলা খাকারি দিলাম বার দুয়েক। লজ্জা কাটাতে আগের চিবনো ডগার ঘাসগুলো দাঁতে কাটতে কাটতে চোখ বুঝে বললাম, রুবা আপু।
সাব্বির আর জিহানের মুখ থমথমে হয়ে গেছে। ওদের চোখ দিয়ে অবিশ্বাস আর বিস্ময়ে উপচে পড়ছে। সন্ধি আগের আলোচনা শুনেনি। সহজ কণ্ঠে প্রশ্ন করল, রুবা আপু কি? আমি রুবা আপুর প্রেমে পড়েছি। সাব্বির আর জিহানের দলে আরেকজন বাড়ল। স্তব্ধ হয়ে গেল সন্ধিও। কান থেকে হেডফোনটা খুলে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে ফেলল। চশমাটা খুলে ওড়না দিয়ে কাঠগুলো মুছে নিল। একটু সময় নিয়ে বিস্ময় প্রকাশ করে বলল, রুবা। সাব্বির স্থিতধী হয়েছে। চোখ গোল বানিয়ে বলল, ওই রুবা আপু? ফরেনারদের মতো চোখ, চুলের ঝুঁটিতে লাল রং করা, চকচকে লিপস্টিক, যখন হাঁটে ওর জন্য সবাই রাস্তা ফাঁকা করে দেয়, সেই রুবা? কটকট করে কথা বলে যে। জিহানও সম্মিত পেয়েছে। সাব্বিরের কথার সাথে তাল দিয়ে বলল, কথা কই বলে? ঠাড়া ফেলে কানের উপর। মাদাম রুবা। যে একবার তাকিয়ে হাসলেই ফার্স্ট ইয়ারের পোলাগুলো মাথা ঘুরে উল্টে পড়িয়ে থাকে। আমি হাফ ছেড়ে বাঁচলাম। অবশেষে সঠিক রাস্তায় এসেছে বাদরগুলো। সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ, রুবা আপু আসলেই ভীষণ সুন্দর। আমার গলায় মুগ্ধতা ঝরে পড়ল। রুবা আপুর সৌন্দর্যের তুলনা আমি কিসের সাথে দেব? শরতের ঝলমলে দুপুরের পুরো একটা আকাশও সৌন্দর্যে আমার চোখ দুটোকে ঝলসে দেয়। আমাকে অন্ধ করে দিতে চায়। কিংবা যেন কোনো এক তুর্কি রাজকন্যা পথ ভুলে চলে এসেছে এইখানে, আমিও দুনিয়া ভুলে যাই। একবার ওই মুখে চোখ পড়ে গেলে চোখ ফিরিয়ে নেওয়া অসম্ভব। ফিনিক ফোটা জ্যোৎস্নাও শেষ চৈত্রে আমার সর্বনাশ করে দিয়েছে। নইলে একটা পুরো বাগান ভরা আগুনে সূর্যমুখী ফুল। কোমল গলায় বললাম, আই এম সিরিয়াসলি ইন লাভ। সন্ধি বলল, রুবা আপু আমাদের সিনিয়র না? এই কথাটা আমার পছন্দ হলো না। বিরক্তির গলায় বললাম, তাতে কি? ভালোবাসায় তো বয়স নাই। আর কতই বা বড় হবে? এসএসসি রেজিস্ট্রেশনে আমার বয়স কমানো আছে। আসল বয়স 1 বছর বেশি। ওর সমানই হব। একাডেমিক সেশনে 1 বছর পিছিয়ে আছি শুধু। এখন এসব বয়সের গরমিল কেউ মানে? কোন ক্ষেত ভুঁইয়ের বেগুন চাষ বাদ দিয়ে উঠে এলি তুই? সাব্বির অত্যন্ত আশাহত হয়েছে মনে হলো। উদাত হবার ভঙ্গিতে বলল, একেবারে সাকসেসফুল ব্রেইন ওয়াশ। শুরুতে ফার্স্ট ইয়ারের মেয়ে পটাতে সিনিয়র ভাইয়েরা বলতো, এখন নাইম বলছে। জিহান আমার কাঁধে হাত রাখল। ভাইজান অলরেডি প্রেমে আহত। আমরা আর না মারি। সন্ধির গলা একটু বিচ্ছিন্ন। একটা ছোট নিঃশ্বাস ফেলে অপ্রাসঙ্গিকভাবে বলল, রুবা আপু দারুণ সুন্দরী। গুড চয়েস। আমিও ঠাট্টা করে বললাম, নইলে আমার সাথে মানায় বল। যে কেউ কি এই বান্দার নাইমের গফ হতে পারে? এমন বিদঘুটে শ্বাস ফেলার কি আছে তাতে? সন্ধি আমার প্রশ্নগুলো খেয়াল করলো না কিংবা ধরেই কেয়ার করলো। চোখ মোটকে তরল গলায় বলল, আমার কি তোর নামে কেস করা উচিত? ইমোশনাল চিটিং কেস কি অর্ডারটারির মধ্যে পড়ে? 3 বছর সংসার করলি আমার সাথে আর মন দিলি রুবারে। কি বলিস তোরা? এইটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না? হাসলাম সবাই গলা খুলে। বিকেলের ফাঁক পেরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। সন্দীপ কোলে মাথা দিয়ে উদাস গলায় বললাম, দিয়ে দেখিস, এমনিতেও আমার দেবদাস অবস্থা। হয় জেলে যাব নই মান খেয়ে আউট হয়ে থাকবো। দেখ, হাফ ডেড হয়ে পড়ে আছি। ডেড হবি কেন? প্রপোজ করে ফেল। কিভাবে? যদি চর থাপ্পড় মেরে বসে? মারলে মারবে। কোমল হাতে চর খেতে ভালো লাগারই কথা। তাতেও প্রিয়তমার স্পর্শ ছুঁয়ে যাবে তোকে। তারাবাতি জ্বলে উঠল মাথায়। মাথা নাড়লাম। অ্যাকচুয়ালি তুই আমার সোলমেট। আমার মনের কথা সব বুঝে যাস। আমার কি দরকার, কখন কি করা উচিত একটা রুটিন বানিয়ে পিডিএফ করে দিস সময় করে। প্রিন্ট করে ঘরের দেওয়ালে সাটিয়ে দেব। কি করে আমাকে এত ভালো বুঝিস, সিক্রেটটা বলতো। তুই একটু সুন্দরী হলে মনে হয় তোকেই ভালোবাসতাম। সন্ধি হাসল। ভালোবাসা সুন্দরতম অনুভূতির নাম। অনেকেই এই অনুভূতিকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না, ভুল করে ফেলে। আরে তুই তো দার্শনিক হয়ে গেলি।
ভালোই হলো, আমি হব দেবদাস আর তুই এর স্টার। তোর হলো গতি, আমার হলো অগতি। 2 সপ্তাহ অকারণ কেটে গেল। ক্লাস মিস দিয়ে ফাইনাল ইয়ারের রুটিন মুখস্থ করলাম। লাইব্রেরি উকি ঝুঁকি দিয়ে রুবা আপুকে দেখতে চেষ্টা করলাম। ওর সবুজাব বাদামি চোখের মনিতে চোখ পড়লেই আমার হৃদয় জুড়ে তোলপাড় করে ঝড় তৈরি হলো। সন্ধিকে বাসায় পৌঁছে দিতে দিতে হয়তো কুহু করে কাঁদলাম। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। ল্যাবরেটরিতে মুখোমুখি হয়ে গেলাম। অর্গানিক কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল ক্লাস পড়েছে ল্যাব 2-তে। রুবা আপুর রিটেক আছে এই কোর্সের। সবাই শুকনো মুখ করে ঘোষঘোষ করে রিয়েকশনের রিপোর্ট লিখছে। কেউ ল্যাব অ্যাসিস্ট্যান্টকে গালি দিচ্ছে কিছু হিন্ট না দিয়ে মডেল টেস্ট দিয়ে দেওয়াতে। এলকেন যৌগ আর ব্রোমিনের কালার রিয়েকশন আমার মাথা ঘেঁষে বেরিয়ে গেল। আমি উদ্ভ্রান্ত প্রতীকের মতো রাস্তা ভুল করে রুবা আপুর সামনে এসে পড়লাম। ল্যাবকোট, মুখে সেফটি মাস্ক আর সেফটি চশমা পরা একগাদা মানুষের একটা কাউকেও আমি দেখতে পেলাম না। এই পৃথিবীতে সত্যিই যেন কেউ নেই। না থাকলেই ভালো। এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুধু রুবা আপুই শুনুক। বাকি পৃথিবীটা বয়রা হয়ে যাক। ল্যাবরেটরি অ্যাসিডের ঝাঁঝালো ঘ্রাণে আমার ঘোর আরো খানিকটা গাঢ় হয়েছে। ফ্যাসফেসি গলায় শব্দ হলো না। রুবা আপুর ডেস্কের উপর আঙুল দিয়ে টুকটুক করে শব্দ তুললাম। রুবা আপু তাকালো না। নাকের নিচে রাখা টেস্ট টিউবটাকে স্ট্যান্ড দিয়ে ধরে হালকা নাড়াচাড়া করতে করতে বলল, এলকিনে ব্রোমিনের লাল রং ডিসঅ্যাপিয়ার হওয়ার কথা না? কই, এ ব্যাটা তো টুকটুক করছে। এরে লাল বউ হতে বলেছে কে? যা ব্যাটা, তাড়াতাড়ি বিধবা হও। কি ভয়ঙ্কর কঠিন কথা। প্রেম না জমতেই বিধবা হওয়ার আশা। আমি ঢোক গিলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। সময় চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা আমার সাথে শত্রুতা করে 2 গুণ কিংবা 4 গুণ বেশি গতিতে দৌড়াচ্ছে। হৃদয়টাকে খামচে ধরে বললাম, একটা কথা বলবো? রুবা আপু তাকালো। তোদেরটা রিয়েকশন শুরু হয়েছে? কালার পাল্টেছে? শিরদাঁড়া টানটান করে রুবা আপুর চোখের দিকে তাকিয়ে বোমটা ফাটিয়ে দিলাম। তার আগে শুকনো গলায় বললাম, রিয়েকশন না, অন্য কথা। তাহলে কি? আই লাভ ইউ। আই লাভ ইউ, রুবা। ইংরেজি ভাষার সার্বজনীনতার কারণ বুঝলাম এই মাত্র। আপনি তুমি ঝামেলা নেই ওদের। আপনি সম্বোধন করে প্রপোজ করলে সেটা শুনতে বিধিকিচ্ছিরি হতো। রুবা আপু সেফটি চশমা খুলে ফেলল। ওর চোখে বিরক্তি আর কৌতূহল। কোনো নাম না জানা অচঞ্চলের অগভীর নদীর মতো ইস্ট ঢেউ খেলানো চুলোর। তার কয়েক গেছি লালে রঙে রাঙানো। মাখনের মতো পেলবো ত্বকের রঙিন চুলগুলো খুব মানিয়ে যায়। তবে ওরা বড্ড অস্থির। লাফিয়ে নেমে কপাল ছুঁয়ে ওর বাদামি রঙের চোখ দুটোকে ঢেকে ফেলতে চায়। অবাধ্য চুলের গোছাকে আচ্ছা করে ধরে কানের পাশে পাঠিয়ে দিতে দিতে ও বলল, কি বললি? আমার পৃথিবী দ্রুত তাপমাত্রা হারাচ্ছে। শীতলীকরণ বিক্রিয়া শুরু হয়ে সাম্যাবস্থা পার করে শেষের দিকে যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে জমে যেতে চাইছে। মাথার ভেতর থেকে কেউ একজন বলল, সময় কম নেই। সময় কম। আমি জোর করে গলায় শব্দ আনলাম, আমি তোমাকে ভালোবাসি। বেশি আসতে বলে ফেললাম কি? ল্যাবের মধ্যে অন্য কেউ শুনল কিনা জানি না, রুবা আপুর কানে কি ঠিকঠাক পৌঁছাতে পারলো? বুঝতে পারছি না কিছু। আমার কানে আমার হৃদস্পন্দনই যে ঢাকঢোল হয়ে বাজছে। রুবা আপু টেস্ট টিউবটা স্ট্যান্ডে রেখে হাতের গ্লাভস খুলে পাশে রাখলো। স্থির হয়ে তাকালো আমার দিকে। কাটা কাটা করে বলল, তুই 17 বেচে না? নাইম। আমি মানুষটা কোনো তলব ছাড়াই এই দুনিয়া থেকে হারিয়ে গেছি। অন্য কেউ একজন যেন আমার কণ্ঠ ধার করে বলল, মাত্র 1 ব্যাচ জুনিয়র। সন্ধি না তোদের ব্যাচের? ফার্স্ট ইয়ার থেকে তোদের দুটোকে একসাথে ঘুরতে দেখি। আমি তো জানতাম তোদের মধ্যে রিলেশন আছে। ব্রেকআপ হয়েছে নাকি? ও জানে তুই আমাকে প্রপোজ করবি? আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। রুবা আপু চুলগুলোকে ধরে রিবন পেঁচাতে পেঁচাতে প্যানিটেল বেঁধে বলল, শোন, আমি তো আর তোর গার্জিয়ান না। তুই পড়াশোনা করবি নাকি প্রেম করবি সেটা আমি বলে দেওয়ার কেউ না। শুধু একটা কথা, ভুলেও কাউকে বলবি না, ল্যাবে কেমিক্যাল রিয়েকশনের মধ্যে তুই আমাকে প্রপোজ করেছিস।
সন্ধির বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করবে এটা হজম করতে আমার খানিকটা সময় লাগবে। তারপর ভাববো তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করা যায় কিনা। এখন ভাগ সামনে থেকে, নইলে সবার সামনে চড় থাপ্পড় খেয়ে বসবি। ইন্দুর মেরে আমি নিজের নামে স্ক্যান্ডাল ছড়াতে চাই না। নাকের নিচে বুদবুদ করতে থাকা নানান এসিডের মাথার ভেতর থার্মাইট রিয়েকশনের নিঃশব্দ বিস্ফোরণ নিয়ে ডেস্কে ফিরলাম আমি। হেঁটে এসেছি নাকি উড়ে সেটা বোধগম্য হয়নি, টের পাইনি কিছুই। সন্ধি আমার দিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতে বলল, কোর্সে ফেল করবি। প্রেম আর রিয়েকশন দুটোই ফসকে গেছে। জিহান ঠোঁট টিপে মাথা নাড়ল, আমাকে অভয় দিয়ে বলল, অ্যাকচুয়ালি প্রেমে ফেল করা লোকেরা পরের বার টপ করে। সাব্বির ফিক করে এসে উঠল, হ্যাঁ, যদি সেটা বায়োলজি প্র্যাকটিক্যাল হয়। আমি কাঠোকাঠ হয়ে সন্ধিকে তিরস্কার করলাম, তুই আর কখনো আমার আশেপাশে আসবি না, আমার সাথে কথা বলবি না। তোকে বাসায় পৌঁছে দেওয়া দারোয়ানের চাকরিটা আমি ছেড়ে দিলাম। সন্ধি হঠাৎ বুঝতে পারেনি আমার বক্তব্যের সামনে নুজুল। আমার দিকে তাকিয়ে বলল, মানে? মানে কি? দাঁতে দাঁত ঘষলাম আমি। কিরিমিরি করে বললাম, সবাই যেটা ভাবে রুবাও সেটা ভেবেছে। মনে করেছে তুই আমার গার্লফ্রেন্ড। ওর ভুল ভাঙাতে হবে। তোর সাথে চলবো না আর। নো কথাবার্তা। তোর কোনো হেল্প আমার লাগবে না আর কখনো। নোটফোট দিতে হবে না। পাশ করবো কি ফেল নিজের চেষ্টায় করব। তোকে মাতব্বরি করতে হবে না। সন্ধি মাথা নেড়ে সম্মতি জানালো। ল্যাবের ঘটনার পরে ভার্সিটিতে গেলাম না 2 দিন। হাওয়া বুনি বাতাস হাই, চোখ খুললেই হিন্দি সিরিয়ালের মতো এপিসোড রিক্যাপ হয়। রুবা আপু চোখ থেকে সেফটি গ্লাস নামিয়ে নিষ্ঠুর চোখে তাকিয়ে বলছে, সন্ধির বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে, এটা হজম করতে আমার খানিকটা সময় লাগবে। আমি ভয় পেয়ে কষে চোখ বন্ধ করে ফেলি। সব বাদ দিয়ে নেটফ্লিক্সের পর্দায় উদয় হয় রুবা। চুলের ভেতর হাত দিয়ে চুল ঝাঁকিয়ে তার উচ্ছ্বসিত হাসি দেখি। ইনকোর্সের ডেট পড়ে গেছে। সাব্বির মেসেজ দিয়েছে যে ক্যাম্পাসের সবুজ ঘাসে পা ডুবিয়ে হাঁটে সূর্যমুখীর মতো উজ্জ্বল প্রেয়সী আমার, সেই ঘাসের ছেঁড়া ডগাগুলো ডাকলো আমাকে। দুপুর নাগাদ ছুপি ছুপি মাঠের এক কোণে গিয়ে বসে রইলাম। সন্ধি এখানেও আমাকে খুঁজে বের করে ফেললো। হাতের লাল ফোল্ডারটা দিয়ে আমার মাথায় বাড়ি মেরে বলল, ভালোই তো নাটক জানিস। প্রফেশনালরা ফেল। চেহারা শুধু ভালোই আছে। অপূর্ব, নিশোকে টেক্কা দিতে পারবি। লাইনে নেমে যা। আমি সরি বলতে চাইলাম, কিন্তু অনভ্যস্ততায় গলা দিয়ে শব্দ বের হলো না। সন্ধি এবারে আমার মনের কথা বুঝতে অক্ষম হলো। আমার মতোই পা গুটিয়ে বসে পড়লো পাশে। বলল, শোন, এমন ভেঙে পড়ার মতো কিছু হয়নি। রুবা আপু ভাববে বলেছে। একেবারে রিজেক্ট করে দেয়নি তো? আর আমি খোঁজ নিয়েছি। ওদের ব্যাচের রিদওয়ান ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। লাস্ট ইয়ার 22 শ্রাবণের প্রোগ্রামে স্টেজ প্রেজেন্টেশনের জন্য কল করেছিল। ও নিজের ছায়ানটের ছাত্র, রুবা আপু। আবৃত্তি নিয়ে কয়েকদিন কথা হয়েছিল রিদওয়ান ভাইয়ের সাথে। ক্যাজুয়াল ওয়েতেই রুবা আপুর কথা জানতে চেয়েছিলাম, ও কোনো রিলেশনশিপে নেই। তোর এখনো চান্স আছে। সন্ধি শোন, আমি সেই দিন। বলতে হবে না। আমি জানি তুই মিন করে কিছু বলিসনি। আমিও ওসব ধরে রাখিনি, দেখতে পাচ্ছিস না? সন্ধি কাঁদ না চাল, এই মেয়েটা এত ভালো। আমার চোখে পানি এসে গেল। বললাম, আজকে তো ক্লাস নেই, বাসায় ফিরবি? চল। ওহু, সাব্বির আর আমি একটু চাঁদনি খেয়ে যাব। ইনকোর্সের আগে সাব্বির বাড়ি যাবে। আন্টি আর সোমার জন্য জামাটামা কি কি কিনবে। চল যাই। তোরা ফকিন্নি 2টার কাছে রিক্সা ভাড়া আছে, সেই আমার বাইকের তেলি পোড়ানোর ধান্দা। সন্ধি হাসল। উঠে যেতে যেতে আমার কাজ চাপড়ে দিয়ে বলল, তুই রুবা আপুর দিকে কনসেন্ট্রেট কর। লেগে থাক। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, বুঝেছ বৎস? পরের কিছুদিন আমি রুবার আগে পিছিয়ে ঘুরতে থাকলাম। ওকে বাইকে করে বাসায় আনা নেওয়ার চাকরিটা নিলাম। ল্যাবরি পড়তে ভারী হওয়া ব্যাগ টানলাম। নতুন হেয়ার কাট আর লিপস্টিক শেডের ভূয়সী প্রশংসায় মাতলাম। এদিক দিয়ে পরীক্ষা এসে চলে গেল।
বর্ষা নামলো প্রকৃতি জুড়ে। রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীতে সেজে উঠেছে ক্যাম্পাস। রুবার নৃত্যনাট্য রক্তকর্বীতে কণ্ঠ দেবে। স্টেজে নাচবে যে সেও নন্দিনী সেজেছে, রুবাও হাতে মাথায় ফুলের গয়নায় নন্দিনী সেজেছে। আমি অপলক তাকিয়ে দেখছি রূপসী সূর্যমুখীকে। নাটকের পর্দা ওঠার আগে স্টেজে উঠবে সঞ্চালকরা। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করছে সন্ধি। সবখানেই নিবেদিত প্রাণ। পরীক্ষাতে সিরিয়াস, উপস্থাপনাতেও। খেয়ে না খেয়ে রিহার্সাল করেছে। অনেকদিন ধরেই ভীষণ ব্যস্ত। চিরকাল টিউবলাইট ছিলাম আমি, এখন মাথার ভেতর 1000 ওয়াটের সার্চলাইটটা জ্বলে উঠল। রুবার পেছনে ঘুরতে ঘুরতে সন্ধির মেকি ব্যস্ততা আর আমার সাথে দূরত্ব তৈরির এই সঙ্গীন চেষ্টাটা আমার খেয়ালেই আসেনি। কি মিথ্যুক এই সন্ধি! মুখে ঠিকই বলেছিল, আমার রাগের মাথায় বলে ফেলা কটূক্তিতে কিছু মনে করেনি, কিন্তু মনে মনে বিশাল মাইন্ড খেয়ে বসে আছে। এই সেই নানান অজুহাতে আমাকে এড়িয়ে গিয়েছে। আর আমি ভেবেছি সিরিয়াল ছাত্রীর পরীক্ষা নিয়ে মহাব্যস্ত। কতদিন কথা হয়নি আমাদের, কতদিন দেখা হয়নি কিংবা আমি খেয়াল করিনি। কতদিন একটা মেসেজ দেয়নিও, কতদিন আমার ফোন রিসিভ করেনি। ইনকোর্স পরীক্ষার আগেও আমাকে পড়তে বলে বিরক্ত করেনি, নোট দেয়নি। পরীক্ষার হলে আলাদা সিট পড়েছিল নাকি ও সিট বদলে নিয়েছিল কে জানে। শালির ঘরে শালি, ওকে তো ছাড়ব না। সন্ধিকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম ব্যাকস্টেজে। গোলগাল মুখের ছোটখাটো আয়তনের মেয়েটাকে দেখতে পেয়ে মনে হলো সত্যিই কতদিন দেখিনি ওকে। অথবা চোখের সামনেই ছিল ও, আমি এড়িয়ে চলেছি, কিংবা ও পাশ কেটে চলে গেছে। হাত নেড়ে দেখলাম, ও দেখল না। পাশে রিদওয়ান ভাই, দুজনে স্টেজে উঠবে বলে অপেক্ষা করছে। রিদওয়ান ভাই ওর কপালে ছোট একটা টিপ গেঁথে দিলেন। হয়তো বাঁকা হয়েছিল টিপটা, সোজা করে দিলেন। এর আগে আমিও বহুবার ওর কপালের টিপ ঠিক জায়গায় এনে দিয়েছি। একদম আমার সেই নিজস্ব দায়িত্বটা এখন অন্য একজনের। টিপ পরানো শেষে ওর কপালে একটা টোকা দিয়ে হেসে উঠলেন রিদওয়ান ভাই। সন্ধিও হেসে ফেলল। অনেকদিন ধরে সুর কেটে যাওয়া ছেঁড়া সুতোর উৎসটা খুঁজে পেলাম আমি। সন্ধি কোথাও বদলায়নি। সেই একধার কালো চুলের কোমর ছাপানো, সেই চশমার পেছনে উদ্গ্রীব চোখ, শ্যামলা গালে টোল ফেলা মৃদু হাসি, শান্ত কিন্তু উচ্ছ্বসিত মুখচ্ছবি। একঘেয়ে জামা ওড়না ছেড়ে আজকে উৎসবের আট পৌড়ে সুতি শাড়ির সাজ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম একটা টিপে কি দারুণ বদলে গেল মেয়েটা। সন্ধি থেকে নারী হয়ে উঠল নাকি পড়ি আমি জানি না। আমার হতবিহ্বল লাগলো। কোথায় যেন কি একটা নেই, কিছু একটা ঠিক হচ্ছে না, কি একটা মিলছে না। আমার মন বলছে কি একটা খুব ভুল হয়ে যাচ্ছে। ফেলে আসা স্মৃতির পাতা থেকে আমার সমস্ত নরম বিকেলের মেঘমেদুর সন্ধেগুলো বেমালুম হারিয়ে গেছে মনে হলো। তীব্র উত্তেজনার পাশে ফিকে হয়ে আসছে শিশির ভেজা ভোরের মিঠে আলোড়ন। গোলাপের কড়া সুগন্ধির নিচে চাপা পড়ে যাচ্ছে ঝরা বকুলের বাসি শিউলির সুবাস। চর্চিত অপেরার সুরেলা মূর্ছনায় তাল মেলাতে না পেরে খালি গলায় গাওয়া সব গানেরা চুপি চুপি নির্বাক হয়ে যেতে চাইছে। সোডিয়াম বাতির ঝলকানিতে অতিষ্ঠ হয়ে নির্ঘুম প্যাঁচার দলটাকে সাথে নিয়ে নিভে যেতে চাইছে আমার গত হওয়া নিশুতি রাত্রিগুলোর অগণিত তারার মালা। সাব্বিরের জিহানকে খুঁজে বের করলাম। জানতে চাইলাম, এসব কবে থেকে? সাব্বির ফাফা করে হাসল। ওই কানি ভাঙা রেডিও ওয়ান আর সর্দির প্রেমটা। তুমি কি এতদিন টানা ছিলে মামুর বেটা, নাকি আসহাবে কাহাফের গুহা থেকে টপকাইলা? ওরা তো এখন ক্যাম্পাসের মোস্ট হট এন্ড হ্যাপেনিং কাপল। জিহান বলল, দুজনকে দারুণ লাগে তাই না? পারফেক্ট ম্যাচ। রিদওয়ান ভাইয়ের কণ্ঠে তো ম্যাজিক আছে। গম গম করে গলা। সন্ধির মিষ্টি গলাটা তাকে কমপ্লিমেন্ট দেয়। আমি আর কিছু শুনতে পারলাম না। শব্দগুলো এসে পৌঁছালো না আমার কাছে। গুজরে গুজরে বদ্ধ বাতাসে মিলিয়ে গেল সব কথারা। বুকের ভেতরটা কেমন গুম গুম করছে, যেন মাথার মধ্যে কেউ এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। এরকমটা তো আগে হয়নি। এরকম করে বুক থরথর করে কাঁপেনি তো কখনো। এরকম হুতাশনে মাথার ভেতরটা অবিশ্রাম ফাঁকা হয়ে যায়নি কোনো কালেও।
বিশ্বব্রহ্মাণ্ড এভাবে থমকে দাঁড়ায়নি কবু। কষ্ট, দুঃখ তো কত এলো গেল জীবনে, এতটা বিষাক্ত কোনোদিন ছয়নি আমাকে। আশ্চর্য, আমার এত কষ্ট কেন হচ্ছে? কতখানি কষ্ট পেলে তাকে যন্ত্রণা কয় লোকে? সাব্বির আর জিহানের হাসি, অডিটোরিয়ামের কোলাহল, লাইটের ঝলকানি, সবকিছু যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে, সন্ধির মতো। সন্ধি আর রিদওয়ান ভাই? কিভাবে আর কেন? আমি সরে এলাম। পেছনে তাকাতে সাহস পেলাম না। অজানা ভয়ে অস্থির হয়ে উঠলাম। একবার মনে হলো সন্ধি বুঝি পেছনে থেকে আমার দিকে তাকিয়ে থাকবে। আবার তাকালাম। না, সন্ধি তাকিয়ে আছে দর্শকের দিকে। ডায়াসে দাঁড়িয়ে হাসি মুখে অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে। উপস্থাপনে সাবলীলতা আনতে রিদওয়ানের দিকেও এক পলক তাকালো। দৃষ্টি বিনিময় হলো দুজনের। মৃদু হাসি দুজনের ঠোঁটে। আমি বেরিয়ে এলাম। ঝুম বৃষ্টির গন্ধে ভিজে যাচ্ছে চারদিক। পেছনে থেকে মাইকি সন্ধির গলা ভেসে এলো। নৃত্যনাট্য রক্তকরবী এখন মঞ্চে আসছে। তালি পড়ছে। শীষ, উল্লাস। আমি দাঁড়িয়ে আছি অডিটোরিয়ামের পেছনের করিডোরে। ঠোঁটের কোনায় সিগারেটের তৃষ্ণাবোধ করছি মনে হলো। ফিল্টারে আগুন দিয়ে বুঝলাম নিকোটিনে এই জ্বালা মিটবে না। বুক ভরা অন্য কিসের যেন পিপাসা, বুঝতে পারছি আবার ঠিক ঠাহর করে উঠতে পারছি না। দ্রুত পায়ে হেঁটে এলো জিহান। আমার কাঁধে হাত রেখে জানতে চাইল, কই যাস? ভাল লাগছে না? রুবা আপুর গান আছে না? থাকবি না? ভাল লাগছে না, বললাম না? তুই ঠিক আছিস তো? আমি হেসে ফেললাম। ভেতরে ছলছির হওয়া বুকের রক্তক্ষরণ দৃশ্যমান করতে চাইলাম না। বললাম, আমি? আমার আবার কি হয়েছে? আমি একদম পারফেক্ট আছি। তুই যা, এনজয় কর। সন্ধি উপস্থাপনা করছে, ওকে চিয়ার আপ করে। জিহান মুখ গম্ভীর করে বলল। কিছুক্ষণ বৃষ্টি দেখল। তারপর যেন বলতে চাইল না কিছু। ইতস্তত করল, কিন্তু বলেই ফেলল, তুই দেরি করে ফেলেছিস নাইম। নাটক জমে গেছে, গল্প টান টান, দর্শক বোধ, অভিনেতারা অনুবদ্ধ। সবাই সুখী সমাপ্তির অপেক্ষায় উত্তেজিত। নাথিং ইজ মিসিং হিয়ার। তুই একেবারে থার্ড অ্যাক্টের মাঝপথে এসে বলছিস আমি এই নাটকে আরো ভালো অভিনয় করতে পারতাম। আমার গলা রুদ্ধ হয়ে আছে। গলার ভেতর দলা পাকিয়ে উঠছে। অমৃতের তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে, অথচ অঞ্জলিতে সে জিনিস খানিকটা শুধু আমার ঠোঁট ছোঁয়ানো চুমুকের অপেক্ষাতে ছিল। যে শুধু আমার ছিল, নিদারুণ অবহেলায় সেই অযাচিত অর্ঘ্য আমি উপর করে দিয়েছি অন্যের পায়ে। এখন কোন মুখে ফিরে যাওয়ার স্পর্ধা করি? ধরা গলায় বললাম, তোরা জানতিস? জিহান মাথা নাড়ল। আমরা সবাই জানতাম। শুধু তুই জানতি না, সন্ধি তোর কতখানি। ওকে রিদওয়ান ভাইয়ের সাথে দেখে তোর সহ্য হবে না, এটা আমাদের জানাই ছিল। আমাকে কখনো বলিসনি কেন? সতর্ক করে দিসনি তো? তোরা না বন্ধু আমার? আমার এত বড় সর্বনাশটা কিভাবে করলি? জিহান দীর্ঘশ্বাস ছাড়ল। কণ্ঠে কিছুটা রোষ। জীবনটাকে কি তোর একটা নাটক মনে হয় রে? প্রম্পটার বলে আছে কেউ কোথাও? এখানে প্রতি পদক্ষেপ শিখিয়ে দেয় কেউ? না, আমরা কেউ কাউকে কিছু শিখিয়ে দিতে পারি না। কেউ কাউকে কিছু বলে দিতে পারি না। আর যদি বলেও দিতাম, তাতে কি কিছু বদলাত নাই? ধর তখন যদি বলতাম, তুই রুবা আপুকে না আমাদের সন্ধিকে ভালোবাসিস, তুই কি সেটা মেনে নিতি? আমি চুপ করে রইলাম। জিহান এবার নরম গলায় বলল, চল ভেতরে যাই। রুবা আপু তোকে খুঁজছিল। ওর ব্যাগ নাকি তোর কাছে। আমি হেসে মাথা নাড়লাম। ব্যাগটা নিয়ে যেতে পারবি? করে দে না এই কাজটা। আমি একটু বৃষ্টিতে ভিজব। জিহান কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর রুবার ব্যাগটা নিয়ে চলে গেল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে খুলে দেখলাম পুরনো একটা মেসেজ। সন্ধির কাছ থেকে শেষ মেসেজ। ইনকোর্সের রুটিন দিয়েছে জানিয়ে মেসেজটাই ওর কাছ থেকে আসা শেষ মেসেজ ছিল। সরি বলেছিল, সাথে লিখেছিল, আমি কিন্তু তোর কথাগুলো মন থেকে নিইনি। আমি তখন সিনিক্যাল হয়ে রিপ্লাই দিইনি।
তখন যদি একটা ইমোজিও দিতাম, নিদেন পক্ষে একটা সরি বলতে পারতাম। সেদিনের সেই নীরবতা আজকে আমাকে চুপ করিয়ে দিয়েছে। আফসোসগুলোকে যত্ন করে বুক পকেটে তুলে আকাশের নিচে দাঁড়িয়ে পড়লাম। দুনিয়ার লোকে ঠিক বলে, বর্ষা দ্বারা আর চোখের জলের কোনো পার্থক্য করা যায় না। আমাকে কাপুরুষ বলা যেতে পারে কিংবা ভীরু। সবসময়ের মতোই আজও আমি পালালাম। পলাতক বলাই যায়, তাতে আমার রাগ করা সাজে না। কি করব, কাকে কি বলবো আর কিভাবে বলবো, এই মানসিক অস্থিরতা আর দৈন্যতা নিয়ে সেই মুহূর্তে সন্ধি কিংবা রুবা কারোরই মুখোমুখি হবার মতো সামর্থ্য আমার ছিল না। কয়েকটা দিন শুধু নিজের সাথে কাটালাম। নিজের সাথে নিজের একটা বোঝাপড়া। দিন 7 পরে রুবার সাথে দেখা করলাম সবার আগে। নিজের দিনহীন দশা দেখিয়ে করুণা পাওয়ার প্রত্যাশায় সবকিছু খুলে বললাম। আর যোগ করলাম সেই বহুল চর্চিত শব্দটা, রুবা আপু, সরি। রুবা আমার মুখের দিকে তাকালো খুনি, তারপর বলল, ডোন্ট সে সরি। আসলে তুই দুঃখিত না মোটেও। তোকে দেখি উচ্ছ্বসিত মনে হচ্ছে। হারানো কিছু ফিরে পাওয়ায় ভীষণ আনন্দিত। হালকা লাগছে। নিজেকে ফিরে পেয়েছি। তবে তোমার সাথে অন্যায় করেছি সেজন্য সত্যি আমি লজ্জিত। নিজের মন না বুঝে এতদিন তোমাকে বিরক্ত করেই গিয়েছি। তোমার অনুভূতি জাগাতে চেয়েছি, যেখানে আমি নিজেই নিজের অনুভূতির পরিচয় জানতাম না। তুমি যদি আমার প্রতি সামান্য উইক হও। রুবা আপুর সব অঙ্গভঙ্গি দর্পিত রাজহাঁসের মতো রাজকীয়। আঙুলটাকে অহংকারী স্পর্ধায় আমার চোখের সামনে নাড়িয়ে বলল, তোর একটা পরীক্ষা নিই, দাঁড়া। বল তো পিরিয়ড টেবিলের 18 নম্বর গ্রুপে কারা আছে? এ তো বাচ্চাদের রসায়ন। বললাম, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কেন? এই প্রশ্ন কেন? রুবা আপু মুখ বাঁকাল। এদেরকে নিষ্ক্রিয় কেন বলে? এরা কেমিক্যাল রিয়েকশনে পার্টিসিপেট করে না তাই। আমি অবাক হচ্ছি রুবা আপুর অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক প্রশ্নে। তবুও উত্তর দিয়ে গেলাম, ওকে কষ্ট দিতে চাই না। ও আবার প্রশ্ন করল, কেন করে না সেটা বল। বইয়ের ভাষায় বলতে হবে না, সহজে বুঝা। আউটার শেলে যতটা ইলেকট্রন থাকতে পারে সবগুলো পরিপূর্ণ থাকে বলে ইলেকট্রন দেওয়া বা নেওয়া কোনোটারই টেন্ডেন্সি থাকে না এই মৌলগুলোর। ওরা আর ইলেকট্রন দেয় না কাউকে, কারো থেকে নিতেও পারে না। এজন্যই ওরা সাধারণ চাপ ও তাপমাত্রায় বিক্রিয়া করতে চায় না। এদেরকে অন্য মৌলের কাছাকাছি 1000 বছর রেখে দিলেও কেমিক্যাল রিয়েকশন ঘটবে না, অপরিবর্তিত থাকবে। এক্স্যাক্টলি। অরবিটাল পরিপূর্ণ হয়ে গেলে অন্য সব মৌলিক পদার্থ গ্রুপ 18 মতো আচরণ করে। পেয়ার বা অক্টেট ফিল হয়ে গেলে ওরাও আর ইলেকট্রন দেয় না, নিতে পারে না। অর্থাৎ বিক্রিয়া করে না, নিষ্ক্রিয় হয়ে যায়। তোর ইলেকট্রন তুই অনেক আগেই সন্ধিকে দিয়ে দিয়েছিলি। আমাকে দেওয়ার মতো কিছু তোর ছিল না। আমি শুধু সুন্দরী না, বুদ্ধিমতীও। তোর চোখে আমি আমার সৌন্দর্যের প্রতি মুগ্ধতাই দেখেছি, শুধু প্রেম দেখিনি কখনো। তুই যখন মুখ খুলেছিস, শত শত স্তুতিবাণী ঝরেছে, তাতে ভালোবাসা পাইনি। আমি তোকে ভালোবাসি রেসিনি কখনোই। তাই আমাকে ডাম্প করছিস সেটা ভেবে স্যাড হওয়ার দরকার নেই। লেট ইট গো। আমিও তোকে ইউজ করেছি। রুবা হাসলো। তোর বাইক সার্ভিস আমার পছন্দের। এখন কি এটা বন্ধ হয়ে যাবে? তুমি যখন ডাকবে এসে যাব। রুবা মুখ বাঁকাল। কিন্তু এতদিন না ডাকলেও এসে যেতিস। আই থিঙ্ক আই উইল মিস ইউ। কিন্তু একটা ব্যাপার, আই ডেয়ার ইউ, আমাকে আপু বলা যাবে না। এতদিন রুবা বলতি, সেটাই বলবি। না হলে ডাকবি না। ওকে? আমি মাথা নাড়লাম। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে আসছিলাম। রুবাই ডাকলো, তোকে তখন ইলেকট্রন নেওয়ার সায়েন্টিফিক অ্যানালজি দেখালাম না? সাহিত্যে একটা চমৎকার উদাহরণ টেনেছেন হুমায়ুন আহমেদ। হিমুর হাতে কয়েকটা নীলপদ্ম বইতে। আমাদের সবার কাছেই কয়েকটি নীলপদ্ম থাকে। এটা এমন না যে নীলপদ্মই, গোলাপও হতে পারে। জাস্ট ইমাজিন কর, নীলপদ্ম কয়টা? ধর 5টা। একবার কাউকে নীলপদ্ম দিয়ে দিলে আমরা নিঃস্ব হয়ে যাই। অন্য কাউকে ভালোবাসতে পারি না।
তোরগুলো তো সন্ধিকে দিয়ে দিয়েছিস, কিন্তু সন্ধির নীলপদ্মগুলো যদি রিদওয়ানের কাছে থাকে তাহলে তুই বেকুব কি করবি? হতাশা ভর করলো আমাকে। গত কয়েকদিনে 1000 বার, লক্ষবার ভেবেছি এটা। উত্তর পাইনি। রুবা বলল, রিদওয়ান আর সন্ধি তো সিরিয়াসলি রিলেশনে আছে। ক্যাম্পাসে সবাই জানে। এটা কি হবে? তুমি কি একটু রিদওয়ান ভাইকে বলে দেবে প্লিজ? একটা লাইফ অ্যাকশনে রাখো। সুন্দরী মেয়েদের বন্ধু হয় না। আমি রিদওয়ানের সাথে অতটা ক্লোজ নই। অ্যাকচুয়ালি আই এম ভেরি লোনলি। নক্ষত্রের মতো একা। রুবার চোখে কি বেদনা দেখা গেল? জানি না। খানিকটা অধিকার নিয়ে জেহানকে বললাম, সন্ধি আমার কতখানি সেই হিসাব তো জানতি। আমি সন্ধির কতটুকু সেই অঙ্ক কষেছিস? আমার অবস্থা দেখে মায়া লাগছে না তোর? আমাকে ডুবতে দিয়েছিস, সন্ধিকে সতর্ক করবি না? জিহানের মুখ মলিন হলো। হাসবার বৃথা চেষ্টা করে বলল, ওই যে বলেছিলাম, জীবনে প্রম্পটার থাকে না। ও কতখানি চাপা আর কতখানি অভিমানী সে তো তোর অজানা নয়। সন্ধি মুভ অন করে গেছে, ওকে এলোমেলো করে দেওয়ার দরকার কি? জিহানের উপদেশ পছন্দ হলো না আমার। একবার চেষ্টা তো করাই যায়। সবচেয়ে খারাপ কি হতে পারে? প্রত্যাখ্যান। বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুই পেয়েছি ওর কাছে, প্রত্যাখ্যানও সয়ে নেব। পরদিন সন্ধির মুখোমুখি হবার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। রাত 9টায় ওর ফোন এলো। আচমকাই বলে বসলো, এই নাইম শোন না, আমার না বিয়ে হয়ে গেছে আজকে। এমন হুট করে হলো, আগে থেকে জানাতেই পারলাম না। আমার তো প্রিপারেশনও ছিল না কোনো। পরীক্ষার বাকি কয়েক মাস মাত্র, এখন আবার বিয়েতে কি? কিন্তু রিদওয়ানের ফ্যামিলি এমন তাড়াহুড়া করলো, কবুল বলেই ফেললাম। আমি হতভম্ব হয়ে গেলাম। বিয়ে করে ফেলেছিস? সন্ধির গলা আনন্দিত শোনা গেল। হুম, এই একটু আগে। তুই শুধু কল রিসিভ করলি। জিহানকে ফোনে পাইনি। সাব্বিরও ফোন ধরেনি। কিন্তু পরে ঠিকই ঝগড়া করবে। তুই বলে দিস প্লিজ। ওপাশে অনেক লোকের কোলাহল শোনা যাচ্ছে। অকারণ মিথ্যা কিংবা অহেতুক তামাশা করার মেয়ে সন্ধি না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো যখন বুঝলাম সত্যি অন্যের হয়ে গেছে। আমি নবী হয়ে গেছি ওর জীবনে। একজন সহপাঠী কিংবা বড়জোর ভালো বন্ধু। সবগুলো ইলেকট্রন আর নীলপদ্ম হারিয়ে বিড়বিড় করে বললাম, 4 বছর সংসার করলি আমার সাথে, আর বিয়ে করে নিলি রিদওয়ানকে? চলবে। আফসানা আশা। আজ রাতে নইলে আগামীকাল পরেরটুকু। কেমিস্ট্রির ছাত্ররা আবারও একটু রিচেক দিয়ে দিয়েন। পরিচিত কেউ রসায়ন নিয়ে পড়ে জানা থাকলে মেনশন দিয়েন তো একটু প্লিজ। নীলপদ্মগুলো 3। কিছুদিন পরে সন্ধির বিয়ের জাকালো অনুষ্ঠান হয়েছিল। সাব্বির আর জিহান গিয়েছিল বিয়েতে। সঙ্গত কারণেই আমি যাইনি। পরস্ত্রীকে মনে পুষে রাখা অন্যায় হতো। তাই বিয়ের আগে সন্ধিকেই মনে রাখতে চেয়েছিলাম আমি, রিদওয়ানের স্ত্রীর সামনে যেতে চাইনি। ফলাফলস্বরূপ আমাকে আবার পালাতে হলো। বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম আমি। এমনিতে কেমিস্ট্রি ছিল না আমার। মৌল কিংবা মানব মন, কোনোটারই জারণ বিজারণ প্রক্রিয়া বুঝতে আমি অক্ষম, সেটা বেশ স্পষ্টভাবেই প্রমাণ হয়ে গেছে। বাবা পুরান ঢাকার ডাকসাইটে ব্যবসায়ী। সেই সুবাদে ভালোই টাকা পয়সা করেছেন। হঠাৎ পড়াশোনা ছেড়ে দেওয়াতে গালাগাল করলেও টাকার জোগান দিলেন। বিজনেস স্টাডির পড়ার নাম করে বিদেশ পাড়ি দিলাম। যদিও আশা করিনি, তবে আমার মন শান্ত হয়ে গেল। এবারে পড়াশোনায় মন দিতে পারলাম। শুরুতে সবার সাথেই যোগাযোগ ছিল। নিয়মিত কথাবার্তা হতো। তারপর জীবনের প্রয়োজনে ব্যস্ত হয়ে গেলাম সবাই। ভাবের আদান প্রদানের গতি মন্থর হয়ে গেল। কালে বদলে 2টা মেসেজ চালাচালি হয়। 5 বছর পার করে দেশে ফিরেছি। আমার ইচ্ছে ছিল না। মায়ের জোড়াজুড়ি দিয়ে আসতে হলো। ছেলের বিয়ে দিতে উদ্ভ্রান্ত হয়ে গেছেন তিনি। 1 ডজন পাত্রী দেখে ফেলেছেন। দেশের মাটিতে পা দিতেই ঘরোয়াভাবে দুজনের সাথে খানিকটা আলাপ হয়েছে। তাদেরকে আমার অপছন্দ হয়েছে সেটা নয়, কিন্তু কোথায় কিছু একটা মেলেনি। প্রবাসে বসে নিষ্কর সাধু পুরুষ হয়ে ধ্যানমগ্ন ছিলাম সেটাও নয়।
অনেকের সাথেই ঘুরেছি, ডেটে গিয়েছি কারো কারো সাথে, কিন্তু কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হতে ইচ্ছে করেনি। রুবা আপু ঠিক বলেছিল, সব আমার ইলেকট্রন বিন্যাসের দোষ। আউটার অরবিটালে পরিপূর্ণ ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে আছি। হৃদয়ের শক্তিস্তরে অন্য কাউকে বসাতে গেলে প্রচন্ড প্রতিক্রিয়াশীল অন্য কাউকে প্রয়োজন। তাকে কি পাবো কখনো? বিবাহযন্ত্রে ঝাঁকুনি খেলে যে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা তৈরি হবে তাতে সাময়িক বিক্রিয়া হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাতে বিয়ের জন্য সম্মতি দিয়েছি। দেশে ফেরার পরে জাহিন আর সাব্বিরের সাথে এটাই প্রথম দেখা। সন্ধিকে কিছু জানায়নি, অন্যদেরকেও মানা করে দিয়েছি ওকে জানাতে। হৃদয় খুঁড়ে আর বেদনা জাগাতে চাই না। গুলশানের একটা কফি শপে বসেছি। জিহান এসে পৌঁছায়নি। বিদেশে বসে ঢাকার যানজট মিস করলেও দেশের রাস্তায় স্থবির গাড়ির চাকা খুব একটা উপভোগ্য নয়। সাব্বির আর আমি কেবলই ধুমায়িত কফির গ্লাসে চুমুক দিয়েছি, আমাদের দুই জোড়া চোখ কপালে উঠল। এখানে এভাবে রিদওয়ান ভাইকে দেখতে পাওয়াটা নেহাতি কাকতার নাকি দৈব বলবো জানি না। সুঠাম সুদর্শন সিনিয়র ভাইটির মুখোমুখি যে মেয়েটা বসে আছে সেটা সন্ধি নয়। মেয়েটার সাজগোজার গালের সলজ্জ আভা বুঝিয়ে দিচ্ছে এটা কোনো কর্পোরেট মিটআপও নয়। রিদওয়ান চিট করছে আমাদের সন্ধির সাথে। সাব্বির আমার দিকে তাকালো একবার, চোখাচোখি হলো আমাদের। ও অল্পতেই উত্তেজিত হওয়া ছেলে, চরমাতালে ধরনের। করণীয় ঠিক করে নিল সাথে। এক মুহূর্ত সময় নষ্ট না করেই রিদওয়ানের উপর চড়াও হলো। কলার ঝাপটে হিসাবিস করে বলল, শালার কানি ভাঙা, ডিসপ্লে তো আগে থেকেই নষ্ট, এবারে এন্টেনায় আগুন ধরিয়ে দিই। রিদওয়ান ভাবাচেকা খেয়ে গেল। সেকেন্ড 10 সময় নিলে সামলে নিতে। বলল, চলো তোমাদের টেবিলে বসি, কথা বলি। কিসের কথা তোর সাথে? আমি এখনই সন্ধিকে ফোন করছি। সেটা তুমি মিনিট 2 পরেও করতে পারবে। এখানে একজন ভদ্রমহিলা আছেন, আমরা ওদিকে গিয়ে কথা বলি। আমি সাব্বিরকে টেনে নিয়ে এলাম। ক্রোধে আমারও কপালের রগ লাফাচ্ছে, তবে পাবলিক প্লেসে নিসেন্স না করার মতো বোধ এখনো অবশিষ্ট আছে খানিকটা। রিদওয়ান টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে বলল, ওই ভদ্রমহিলা আমার হবু স্ত্রী। আমি আর সাব্বির মুখ চাওয়াচাওয়ি করলাম। এমন অদ্ভুত শব্দ আমরা জীবনে শুনিনি। রিদওয়ান বলল, তোমরা তো বেস্ট ফ্রেন্ড, জানো না কিছু? মনের ভেতর অশনি সংকেত বাজল। কয়েকদিন আগেও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখেছি সন্ধিকে। ওর বারান্দা বাগানের ছবি, ওতে একটা লাভ রিয়েক্ট আছে আমার। ব্যক্তিগত ছবিও পোস্ট করে না, এইসব ঘাস লতা পাতাই সব পোস্টে। তাতে বোঝা যায় ও অ্যাক্টিভ আছে। তাহলে কি মিস করেছি কি জানি না। রিদওয়ানি বলল, আমাদের ডিভোর্স হয়ে গেছে। সমস্যারে 2 বন্ধুতে চিৎকার করে উঠলাম। কবে? কিভাবে? বিয়ের 1.5 বছরের মাথায়। কেন? আপনারা দুজন দুজনকে ভালোবাসতেন। সে অনেক কথা। ছোট করে বলি, ভালোবাসাটা একপাক্ষিক ছিল সবসময়ই। সম্পর্কের শুরুতেই আমি বুঝতে পারছিলাম কিছু একটা মিসিং। ওকে হারাতে চাইনি বলে চটজলদি বিয়ে করে ফেলেছিলাম। ভেবেছিলাম ও ইন্ট্রোভার্ট, মনের ভাব প্রকাশ করে উঠতে পারে না, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। কিন্তু ওটা আমার ভুল ছিল। বিয়ের পরে কিছু একটা মিলল না। কিছু একটার অভাব বোধ করতাম। কিছু একটা অফ ছিল। এমন না যে সন্ধি ইরেসপন্সিবল ছিল। ও নিজের সর্বোচ্চ চেষ্টা করতো যেন সম্পর্কটা ওয়ার্ক করে, কিন্তু পারত না। ওর লাগাতার অসহায় প্রচেষ্টা দেখতে আমার খুব কষ্ট হতো। আমি তো সমঝোতার ভালোবাসা চাইনি। আমাদের চাওয়া পাওয়া মিলছিল না, তিক্ততা বাড়ছিল। একটা সময় গিয়ে মনে হলো এভাবে চলতে পারে না, তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এতদিন পরে এসে মুভ অন করতে পেরেছি, আর তোমরা বাবারা দিলে। আমি আর বাকি কথা শুনতে পেলাম না, কান ঝাঝা করছে। কথার মাঝখানে জানতে চাইলাম, সন্ধির ফোন নম্বর আছে আপনার কাছে? আগেরটাই কি আছে? রিদওয়ান ভাইয়ের গলা ব্যথিত শোনালো কিছুটা। না, মুছে দিয়েছি। নম্বরটাও বদলে নিয়েছি। সন্ধিও নম্বর বদলেছে। আমার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে বললেন,
বিচ্ছেদের পরেও মাঝে মাঝে পাগলামি চাপত মাথায়। কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। ওর নম্বরে ডায়াল করে বসতাম। দীর্ঘশ্বাস নিয়ে বললেন, ভালো হয়েছে নম্বরটা বদলে ফেলেছে। আমি স্টেবল হতে পেরেছি। আমি জানি রিদওয়ান ভাইয়ের এই জীবনে স্থির হতে পারবেন না। হারিয়ে ফেলা নীলপদ্মগুলো ওনাকে তাড়িয়ে বেড়াবে জীবনভর। আবার বলাও যায় না, অক্সিডাইজার ব্যবহার করলে কখনো কখনো পরিপূর্ণ ইলেকট্রন নিয়ে জেনন নিক্রিয়া করে বসে। অদূরে বসে থাকা রমণীটি কি সেই অক্সিডাইজার হতে পারে? শুভকামনা জানিয়ে বেরিয়ে পড়লাম। অতিথি সময়ের কাছে হেরে গেছি আমি, এবারে যেতে তারা। সন্ধির বাসায় গেলাম। রাত 9টা বাজে। বাসায় পেলাম না ওকে। ও একটা ফার্মাসিউটিক্যালসে জুনিয়র রিসার্চার হিসেবে কাজ করছে। প্রায় রাত গভীর হয় ল্যাবে কাজ করতে করতে। তখন ল্যাবেই থেকে যায়। আজকে তেমনই একদিন। আমার ধৈর্যের জোর ফুরিয়ে গেছে। টঙ্গীর পথ ধরলাম। সন্ধির অফিসের সামনে পৌঁছেছি মধ্যরাত তখন। এন্ট্রি বন্ধ। গেটে মস্ত তালা ঝুলিয়ে সিকিউরিটি উধাও। আমি সন্ধিকে লাগাতার কল দিয়ে যাচ্ছি। ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। বন্ধ পাচ্ছি সবকটা। প্রায় 40 মিনিট পরে মহারানীর সময় হলো ফোনটা খোলার। ক্লান্ত গলায় বলল, নাইম, কি হয়েছে? আমি বুঝলি কি করে? এই সিম তো বাংলাদেশে এসে নিয়েছি। মেসেঞ্জারে তোর একগাদা কল, ট্রুকলারের নাম দেখাচ্ছে। আর দেশে এসেছিস সেটা তো জানি। জানিস তবুও দেখা করতে চাসনি? সন্ধি কিছু বলল না। আমি প্রসঙ্গ বদলালাম। চড়া সুরে বললাম, কোথায় মরেছিলি? সন্ধি হাসল। ল্যাবে ছিলাম। মোবাইল অ্যাক্সেস থাকে না। কেবলই রুমে এসেছি। নিচে আয়। সন্ধি আটকে উঠল। তুই এখানে এসেছিস? কি আশ্চর্য। কেন? নিচে আয় আগে বলছি। ফজরের আগে তো গেট খুলবে না। পারমিশন নেই। আমি আর দুজন কলিগ ছাড়া এই অফিসে কে নেই এখন। ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো এখন? দাঁড়িয়ে থাকবি কেন? ফিরে যা। কালকে দেখা করি। ওহু, আমার নীলপদ্মগুলো নিয়ে খাপটি মেরে আছিস, শত শত বছর কেটে গেছে। কি বলছিস আবোল তাবোল? ড্রাং তুই? তুই জানাসনি কেন? সন্ধি হাই তুলল। ঘুম পাচ্ছে? কি জানাইনি বললি? ডিভোর্সের কথা? ওটা কি ঢাকঢোল পিটিয়ে পার্টি করে জানাবার বিষয়? খুব বেশি দুঃখে আছিস সেটা তো না। সন্ধি হাসল। কি সব বলে যাচ্ছিস? আর কি পাগলামি শুরু করেছিস? রুরাল এরিয়া, সিকিউরড না। গাড়ি আছে না সাথে? ঢাকায় ফিরে যা। আমি এক পাও নড়ব না। সন্ধি, আজকে তো নেই। আমার সাথে তুইও জেগে থাকবি। আমরা নীলপদ্মগুলোর হিসাব করব, ইলেকট্রন বিন্যাসে দেওয়া নেওয়ার অঙ্ক কষব। আমাদের 10 বছরের অপূর্ণ একটা সংসার করা বাকি আছে যে। সন্ধির গলা থমথমে হয়ে গেল। রাখছি নাইম, খবরদার না। তাহলে ঢিল ছুঁড়ে সবগুলো জানালার কাঁচ ভেঙে দেব। কয় তলায় আছিস তুই? সিগন্যাল দে। সন্ধি 4 তলার একটা জানালার পর্দা সরিয়ে দিয়ে পাশে দাঁড়ালো। আবছা অবয়ব দেখতে পেলাম ওর। বললাম, ফোনটা কানে রাখো। সারা রাত জেগে থাকবো আজ। তারপর একসময় সূর্য উঠবে। সুন্দর একটা ভোর হবে। পাশাপাশি হাঁটব কিছুক্ষণ। আমার হাত ধরতে তোর আপত্তি নেই, সেটা তোকে বলতে হবে না। আমি জানি। সন্ধি চুপ করে থাকলো। আমি এটা জানি, মৌনতাই সম্মতি। সমাপ্ত।